হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, আশা করি ভালো আছেন সবাই। আজকে আবারও হাজির হয়েছে পারমিউটেশন অ্যান্ড কম্বিনেশন বাংলায় বিন্যাস ও সমাবেশের 10তম ক্লাস নিয়ে। তার মানে বুঝতেই পারছেন পূর্বে 9টি ক্লাস আপলোড করা হয়েছে, সেসব ক্লাস দেখলে আশা করি উপকৃত হবেন। আর বরাবরের আজকের এই ক্লাসেও বিন্যাস সম্পর্কিত গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যার খুব সহজে কিভাবে সমাধান করা যায় সেই সব নিয়েই আলোচনা করব। আর আজকে যে গাণিতিক সমস্যাটির সমাধান নিয়ে আলোচনা করব এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2016-17 শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় এসেছিল। কি বলেছে এই গাণিতিক সমস্যাটিতে? যে ম্যাথামেটিক্স শব্দটির বর্ণগুলিকে কত রকমে সাজানো যাবে যেখানে প্রথম ও শেষ স্থানে টি থাকবে। আবারও পড়ছে, কি বলছে যে ম্যাথামেটিক্স শব্দটির বর্ণগুলিকে কত রকমে সাজানো যাবে যেখানে প্রথম ও শেষ স্থানে টি থাকবে। তো যেহেতু এখানে ম্যাথামেটিক্স শব্দটির কথা বলেছে, তাহলে আমরা প্রথমে জেনে নেই যে ম্যাথামেটিক্স শব্দটিতে কয়টি লেটার বা বর্ণ রয়েছে। MATHEMATICS। দেখি 1 2 3 4 5 6 7 8 9 10 11। তাহলে এই ম্যাথামেটিক্স যে শব্দটি, এই শব্দটিতে 11টি বর্ণ রয়েছে। এই যে এখানে যে 11টি বর্ণ রয়েছে, দেখেন 11টি বর্ণের মধ্যে এম কয়টি? দুটি, আবার এ দুটি, টি দুটি রয়েছে, বাকিগুলো একটা একটি করে রয়েছে। তাহলে এখানে আমরা লিখি যাদের মধ্যে দুটি এম, তারপর কি দুটি এ, আবার দুটি টি রয়েছে। এটা কেন আমরা এটা লিখলাম? এটা যখন আমরা পারমিউটেশনের সূত্র অ্যাপ্লাই করব তখন এটা কাজে লাগবে। এই জন্য আমরা যে ম্যাথামেটিক্স শব্দটিতে কয়টি বর্ণ রয়েছে সেটা আমরা জেনে নিলাম, কয়টি? 11টি। তারপর একই রকম বর্ণ রয়েছে কিনা সেটাও আমরা এখান থেকে জেনে নিলাম যে একই রকম বর্ণ দুটি এম, দুটি এ, দুটি টি রয়েছে। এখন এখানে যে কথাটি বলেছে যে প্রথম ও শেষ স্থানে টি থাকবে, এই যে ম্যাথামেটিক্স যে শব্দটি, আমি বোঝানোর জন্য আবার লিখতেছি যেন আপনারা সহজে বুঝতে পারেন। এই যে ম্যাথামেটিক্স যে শব্দটি রয়েছে, এই শব্দটির এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে এম, শেষে এস রয়েছে, কিন্তু এখানে বলেছে যে প্রথম ও শেষ স্থানে টি থাকবে। তাহলে এই বর্ণগুলোকে নিয়ে কত রকমে সাজানো যাবে সেটা নির্ণয় করতে হবে। তাহলে কি মানে কোশ্চেন অনুসারে কি বলছে, এই ম্যাথমেটিক্স শব্দটির এই যে প্রথম যে স্থানটি সেখানে কি থাকবে? টি থাকবে, এবং সেই স্থানেও কি থাকবে? টি থাকবে। তাহলে বাকি যে লেটারগুলো রয়েছে কি কি রয়েছে? এ রয়েছে, তারপর এ রয়েছে, তারপর কি প্রথমে তো কি এম রয়েছে, তাই না? আমি প্রথমে এম লিখি, হ্যাঁ এম, তারপর কি এ রয়েছে, তারপর এইচ, ই, আবার এম, এ, টি তো সামনে পিছনে থাকবে, তাই না? আই, সি, এস। তার মানে এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি? প্রথম এবং শেষ স্থানে টি রাখলে বাকি কয়টি লেটার এর স্থান পরিবর্তন করতে পারবে? দেখেন 1 2 3 4 5 6 7 8 9। এই যে এখানে যে 9টি যে লেটার রয়েছে, এই 9টি লেটার কি করতে পারবে? এরা স্থান চেঞ্জ করতে পারবে, অর্থাৎ যে কোনো জায়গায় বসতে পারবে। যেমন এর জায়গায় এম বসতে পারবে, বা এম এর জায়গায় এ বসতে পারবে, এম এর জায়গায় এইচ বসতে পারবে, বা এইচ এর জায়গায় এম বসতে পারবে। হ্যাঁ, এভাবে এরা কিন্তু এলোমেলোভাবে কি জায়গা একে অপরের সাথে কি চেঞ্জ করতে পারবে, এক্সচেঞ্জ করতে পারবে। শুধুমাত্র টি, এই টি এই যে টি, এই প্রথম এবং শেষ স্থান যে দুটি রয়েছে, এই স্থান দুটিতে টি কি করবে? ফিক্সড থাকবে, অর্থাৎ
টি এর অবস্থানে কোনো পরিবর্তন হবে না। তাহলে টি বাদে যে বাকি যে 9টি লেটার রয়েছে এই 9টি লেটার কী করতে পারবে, একে অপরের জায়গায় এরা বসতে পারবে, এদের জায়গাগুলো এক্সচেঞ্জ করতে পারবে। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারি, এই যে 9টি লেটার নিয়ে যে বিন্যাস সংখ্যা সেটা নির্ণয় করলে কি আমরা আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট পেয়ে যাব, তাই না? তাহলে এইখানে আমরা এই কথাটা লিখতে পারি, যে কোশ্চেনে যেটা বলেছে সেটাই এখানে লিখি। তাহলে এই যে দুটি টি, হ্যাঁ, এই দুটি টিকে প্রথম ও শেষ স্থানে রেখে সেই স্থানে রেখে বাকি কয়টি থাকে, 9টি লেটার, তাই না? হ্যাঁ, এই যে বাকি 9টি বর্ণ একত্রে, হ্যাঁ, এই যে বাকি যে 9টি বর্ণ, এই 9টি বর্ণে একত্রে বিন্যাস সংখ্যা কত হবে? যেহেতু এখানে 9টি লেটার 9টি বর্ণ রয়েছে, তাই না? আর আমরা 9টি বর্ণ হতে 9টি বর্ণ নিয়েই বিন্যাস সংখ্যা নির্ণয় করব। তাহলে আমরা কি জানি, এই সূত্রটা কি জানি, এখানে প্রথমে বলি, দ্বিতীয় ক্লাসে আমরা জেনেছিলাম যে n সংখ্যক জিনিস হতে যদি প্রত্যেকবারে n সংখ্যক জিনিস নেওয়া হয় তাহলে বিন্যাস সংখ্যা হবে n ফ্যাক্টোরিয়াল। তাহলে এখানে দেখেন যে 9টি এই যে 9টি বর্ণ হতে যদি প্রত্যেকবার 9টি বর্ণ নিয়েই যদি আমরা বিন্যাস সংখ্যা নির্ণয় করতে চাই তাহলে এটা যে সূত্রটি হবে কি হবে, যেহেতু এখানে n ইকুয়াল টু কি n ফ্যাক্টোরিয়াল হয়েছে, তাহলে কি 9p9 মানে কি 9 ফ্যাক্টোরিয়াল। কিন্তু এখানে আরেকটি শর্ত আমরা জানি, সেটা হচ্ছে কি, এই যে n সংখ্যক জিনিসের মধ্যে, হ্যাঁ, এই n সংখ্যক, এই যে এদিকে লিখি, ঠিক আছে, যে n সংখ্যক জিনিসের মধ্যে যদি এই n সংখ্যক জিনিসের মধ্যে যদি p সংখ্যক একই রকম, q সংখ্যক একই রকম, আবার r সংখ্যক, হ্যাঁ, এগুলো p সংখ্যক, q সংখ্যক, r সংখ্যক যদি একই রকম থাকে তাহলে যে সূত্রটি দাঁড়ায় সেটা হচ্ছে কি n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড p ফ্যাক্টোরিয়াল, q ফ্যাক্টোরিয়াল, r ফ্যাক্টোরিয়াল। এটা হয় কি সূত্র হয় যদি n সংখ্যক জিনিস হতে n সংখ্যক জিনিস নিয়েই বিন্যাস সংখ্যা, যেখানে p সংখ্যক একই রকম, q সংখ্যক একই রকম, r সংখ্যক একই রকম হয়, তাহলে সূত্রটি দাঁড়াবে n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড p ফ্যাক্টোরিয়াল, q ফ্যাক্টোরিয়াল ইন্টু r ফ্যাক্টোরিয়াল। তাহলে এখানে দেখেন এই যে 9টি বর্ণ নিয়ে বিন্যাস সংখ্যা কি দাঁড়াবে, 9টি বর্ণের মধ্যে 9টি বর্ণ নিয়েই বিন্যাস সংখ্যা হবে 9 ফ্যাক্টোরিয়াল। আবার এখানে দেখেন এই 9টি বর্ণের মধ্যে আবার দেখেন দুটি কি রয়েছে, m রয়েছে, দুটি a রয়েছে, তাহলে কি হবে, এই যে এখানে দেখেছিলাম যদি n সংখ্যক জিনিসের মধ্যে p সংখ্যক, q সংখ্যক, r সংখ্যক একই রকম থাকে তাহলে p ফ্যাক্টোরিয়াল, q ফ্যাক্টোরিয়াল, r ফ্যাক্টোরিয়াল কি হবে, ভাগ হবে, ঠিক একই হবে। তাহলে এই যে 9টি বর্ণের মধ্যে যে বিন্যাস সংখ্যা, 9টি বর্ণ নিয়ে বিন্যাস সংখ্যা, সে যে 9 ফ্যাক্টোরিয়াল, তার মধ্যে দুটি m একই রকম থাকে 2 ফ্যাক্টোরিয়াল কি হবে, ভাগ হবে, দুটি a থাকায় 2 ফ্যাক্টোরিয়াল কি হবে, ভাগ হয়ে যাবে। তাহলে এখানে আমরা এখন দেখি মানটা আমরা কি জানি, 9 ফ্যাক্টোরিয়াল মানে কি, যে 1 থেকে 9 পর্যন্ত যতগুলো ধনাত্মক পূর্ণ সংখ্যা রয়েছে তাদের গুণফলটাই হচ্ছে কি 9 ফ্যাক্টোরিয়াল। 5 4 3 গুণন 2 গুণন 1, ঠিক আছে, যে 9 ফ্যাক্টোরিয়াল সমান আমরা কি জানি 9 গুণন 8 গুণন 7 গুণন 6 গুণন 5 গুণন 4 গুণন 3 গুণন 2 গুণন 1, এটা জানি। আর এখানে দেখেন 2 ফ্যাক্টোরিয়াল মানে কি 2 ইন্টু 1, আবার 2 ফ্যাক্টোরিয়াল মানে কি 2 ইন্টু 1, অর্থাৎ 1 থেকে 2 পর্যন্ত যতগুলো ধনাত্মক পূর্ণ সংখ্যা রয়েছে তাদের গুণফল। আর 9 ফ্যাক্টোরিয়াল হচ্ছে 1 থেকে n পর্যন্ত যতগুলো ধনাত্মক পূর্ণ সংখ্যা রয়েছে তাদের গুণফলটাই হচ্ছে কি 9 ফ্যাক্টোরিয়াল। এখন এখান থেকে ক্যালকুলেশন করলে কি হয় দেখেন, 2 কি কেটে যায়, হ্যাঁ, এখানে 2 রয়েছে, 2 দিয়ে 4কে ভাগ করলে কত হয় 2 পাই। তাহলে এখানে আমরা যেটা পাচ্ছি 9 গুণন 8 গুণন 7 গুণন 6 গুণন 5 গুণন 3 গুণন, এই যে 3 গুণন কি 2। এখন এটা ক্যালকুলেশন করলে যেটা রেজাল্ট আসবে সেটা হচ্ছে কি আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট। এখন আমরা একটু ক্যালকুলেশন অর্থাৎ গুণ করার চেষ্টা করি।
এখানে দেখেন 5 হ্যাঁ 3 দুগুণে 6, 5 6 30, হ্যাঁ 30 আর 6 গুণ করলে হচ্ছে কত 180, হ্যাঁ এই তিনটা গুণ করলে কত হচ্ছে 180। আর এটা কি 8 লং 72, হ্যাঁ 8 লং 72 গুণন 7, 72 গুণন 7 গুণন 180। এটা যদি আমরা ক্যালকুলেশন করি, আপনারা ক্যালকুলেশন করলে দেখবেন অ্যান্সার আসবে 90720, অর্থাৎ আপনারা ক্যালকুলেশনটা করে দেখবেন। গুণটা আমি গুণটা করে দিচ্ছি না, গুণটা আসলে সবাই করতে পারবেন। রেজাল্ট আসবে এটা 90720। আশা করি বুঝতে পেরেছেন। বুঝতে না পারলে কমেন্টে জানাবেন, আমি আবারও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো ভালো থাকবেন সবাই, আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ফেসবুকে বিবি ম্যাথ একাডেমি পেজটি ফলো করে রাখবেন এবং ইউটিউবে বিবি ম্যাথ একাডেমি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।